হ্যালো! আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা রসায়নের এমন একটা দারুণ জগৎ নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজ আমাদের মনোযোগের কেন্দ্রে থাকছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, বিশেষ করে অ্যালকিন। এই অ্যালকিনগুলো কিন্তু কেবল পাঠ্য বইয়ের কঠিন পাতাতেই সীমাবদ্ধ নয়। আমাদের চারপাশের অনেক প্রয়োজনীয় সামগ্রী তৈরির মূল উপাদানই হলো এরা। এই ছোট্ট একটা দ্বিবন্ধনের পেছনের শক্তি এবং এর রসায়ন ঠিক কতটা চমকপ্রদ হতে পারে, চলুন আজ সেটা একসঙ্গে আবিষ্কার করা যাক। তো আজ আমরা কি জানছি খুব সংক্ষেপে বলিনি। প্রথমে অ্যালকিন কি সেটা জানব, তারপর এদের নামকরণ, প্রস্তুতি, কিছু দারুণ রাসায়নিক সংযোজন বিক্রিয়া, অসম্পৃক্ততার পরীক্ষা এবং শেষে পলিমার তৈরি নিয়ে আলোচনা করব। এই কিভাবে এবং কেন এর যাত্রাটা বেশ রোমাঞ্চকর হতে যাচ্ছে। প্রথমেই আসা যাক ১ নম্বর সেকশন, অ্যালকিন পরিচিতিতে। আসলে এরা কারা আর ঠিক কোন বৈশিষ্ট্যটা এদের অন্যান্য যৌগ থেকে আলাদা করে? সহজ কথায় অ্যালকিন হল মূলত সেসব জৈব যৌগ যাদের কার্বন শিকলে অন্তত একটা কার্বন কার্বন দ্বিবন্ধন বা ডাবল বন্ড থাকবেই। এটাই এদের ট্রেডমার্ক। এদের সাধারণ সংকেতটা কিন্তু বেশ মজার, CnH2n, মানে হলো কার্বন ঠিক যতটা থাকবে হাইড্রোজেন থাকবে একদম তার দ্বিগুণ। খুব সিম্পল হিসাব, তাই না? জানলে অবাক হবেন, অ্যালকিনের কিন্তু একটা বেশ পুরনো ঐতিহাসিক নামও আছে, অলিফিন। গ্রিক এই শব্দটার মানে হল তেল উৎপাদনকারী। কিন্তু এমন অদ্ভুত নাম কেন? কারণটা হলো অ্যালকিনের শুরুর দিকের সদস্যগুলো, যেমন ধরুন ইথিন বা প্রোপিন, এরা যখন ক্লোরিন বা ব্রোমিনের মতো হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তখন একেবারে তেলের মতো একটা পদার্থ তৈরি করে ফেলে। রসায়নের নামকরণের পেছনেও যে এত সুন্দর গল্প লুকিয়ে থাকতে পারে, এটা তারই একটা চমৎকার উদাহরণ। চলুন ২ নম্বর সেকশনে যাওয়া যাক, যৌগের নামকরণ। বৈজ্ঞানিক উপায়ে এদের নাম কিভাবে রাখা হয় সেটা এবার দেখে নেওয়া যাক। IUPAC নামকরণের নিয়মটা কিন্তু জলের মতো সোজা। অ্যালকেনের নামের শেষের এন বাদ দিয়ে সেখানে স্রেফ একটা ইন বসিয়ে দিতে হবে, ব্যাস। যেমন ধরুন ২ কার্বন বিশিষ্ট ইথেন হয়ে যাবে ইথিন, যার সংকেত হল CH2 ডাবল বন্ড CH2। একইভাবে ৩ কার্বন বিশিষ্ট প্রোপেন পাল্টে হয়ে যাবে প্রোপিন, মানে CH3 সিঙ্গল বন্ড CH ডাবল বন্ড CH2। খেয়াল করে দেখুন, সংকেতগুলোর ভেতরে ওই অপরিহার্য ডাবল বন্ড বা দ্বিবন্ধনটা কিন্তু বেশ স্পষ্টভাবে চোখে পড়ছে। ৩ নম্বর সেকশন, অ্যালকিনের প্রস্তুতি। অ্যালকিন কি আর এদের নাম কি তা তো আমরা জানলাম। এবার প্রশ্ন হল, ল্যাবে বা কারখানায় এগুলো আসলে তৈরি হয় কিভাবে? ইথিন তৈরির মূলত দুটো খুব জনপ্রিয় আর কাজের পদ্ধতি আছে। প্রথমটাই কি হচ্ছে দেখুন, ইথাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণের সাথে জাস্ট একটু উত্তপ্ত করলেই আমরা ইথিন পেয়ে যাচ্ছি। আর দ্বিতীয় পদ্ধতিটা তো আরও বেশি পরিচিত, ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে হিট দেওয়া। এখানে সালফিউরিক অ্যাসিডটা কিন্তু নিরোধক হিসেবে কাজ করছে, মানে সে ইথানল থেকে এক অণু পানি চুপচাপ বের করে নেয়, আর ঠিক তখনই তৈরি হয় আমাদের সেই কাঙ্ক্ষিত দ্বিবন্ধন, পেয়ে যায় ইথিন। এবার আমরা চলে এলাম ৪ নম্বর সেকশনে, রাসায়নিক সংযোজন বিক্রিয়া। সত্যি বলতে এটাই কিন্তু আজকের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশ। এখানে একটা খুব মজার ব্যাপার আছে। ডাবল বন্ড বা দ্বিবন্ধন বাইরে থেকে দেখতে যতটা শক্তপোক্ত মনে হয়, আসলে কিন্তু ততটা নয়। এই দুটো বন্ডের মধ্যে একটা বেশ শক্তিশালী হলেও অন্যটা কিন্তু বেজায় দুর্বল। আর এই দুর্বল বন্ডটাই হল অ্যালকিনের আসল জাদুর কাঠি। রাসায়নিক বিক্রিয়ার সময় এই দুর্বল বন্ডটা খুব সহজেই ভেঙে যায় আর নতুন কোনো পরমাণুকে নিজের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। একেই বলে সংযোজন বিক্রিয়া। আর এই একটা গুণের কারণে অ্যালকিন অসম্ভব রকমের সক্রিয় হয়। উদাহরণ হিসেবে হাইড্রোজেন সংযোজনের কথাটাই ধরা যাক। নিকেল প্রভাবক আর ১৮০ থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনের ওই দুর্বল বন্ডটা কিন্তু আর টিকে থাকতে পারে না, সহজেই ভেঙে যায়। এরপর দুটো হাইড্রোজেন পরমাণু ২ কার্বনের সাথে টুক করে যুক্ত হয় ইথিনকে সোজা ইথেনে পরিণত করে ফেলে। মানে একটা অসম্পৃক্ত যৌগ মুহূর্তের মধ্যেই একটা সম্পৃক্ত যৌগে রূপান্তর হয়ে গেল। ভেবে দেখুন তো ব্যাপারটা। আরেকটা দারুণ উদাহরণ হল পানি সংযোজন। উচ্চ তাপ, চাপ আর ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে ইথিন যখন পানির বাষ্পের সাথে বিক্রিয়া করে
তখন তৈরি হয় ইথ্যানল। আর এই ইথ্যানল কিন্তু হেলাফেলার কিছু নয়, এটা বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব জ্বালানি হিসাবে এবং পেট্রোলিয়াম শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দ্রাবক হিসাবে ব্যবহৃত হচ্ছে। শুধু একটা দুর্বল বন্ড ভাঙার ফলে আমাদের বাস্তব জীবনে কতটা বিশাল প্রভাব পড়ছে, এটা তারই একটা জ্যান্ত প্রমাণ। তো 5 নম্বর সেকশন, অসম্পৃক্ততার পরীক্ষা। কোনো অজানা যোগের ভেতরে যে আসলেই এরকম দ্বিবন্ধন লুকিয়ে আছে, সেটা প্রমাণের উপায় কি? ল্যাবে কিন্তু এটা প্রমাণ করার জন্য চমৎকার কিছু ভিজুয়াল টেস্ট বা চাক্ষুষ পরীক্ষা আছে। প্রথমটা হল ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ইথিনের মধ্যে লাল রঙের ব্রোমিন দ্রবণ যোগ করলেই ওই দুর্বল বন্ডটা ভেঙে যায় আর ব্রোমিন সেখানে যুক্ত হয়ে ডাইব্রোমো ইথেন তৈরি করে। ম্যাজিকের মতো ব্রোমিনের ওই উজ্জ্বল লাল রংটা নিমেষেই গায়েব হয়ে যায়। দ্বিতীয় টেস্টটাও ঠিক এমনই জাদুকরি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জারণ বা যাকে বলে বেয়ার পরীক্ষা। এখানেও বিক্রিয়ার পর পারম্যাঙ্গানেটের সুন্দর গোলাপি রংটা পুরোপুরি উধাও হয়ে ইথিলিন গ্লাইকল তৈরি করে। এই যে চোখের সামনে লাল বা গোলাপি রঙগুলো হারিয়ে যাচ্ছে, এটাই হলো যোগে অসম্পৃক্ততা থাকার সবচেয়ে বড় আর অকাট্য প্রমাণ। আমরা চলে এসেছি শেষ ধাপে, 6 নম্বর সেকশন, পলিমার তৈরি। ছোট ছোট অণু থেকে কিভাবে বিশাল বস্তু তৈরি হয়, চলুন সেটা এবার দেখি। এতক্ষণ তো আমরা একটা ছোট্ট ইথিন অণু নিয়ে অনেক কথা বললাম। আচ্ছা, একবার কল্পনা করুন তো, যদি এমন হাজার হাজার বা লক্ষ লক্ষ ইথিন অণু একে অপরের হাত ধরে একটা বিশাল চেন বা শৃঙ্খল তৈরি করে, তাহলে ঠিক কি হতে পারে? ঠিক ধরেছেন, এই প্রক্রিয়াটাকেই বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। সামান্য অক্সিজেনের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 1000 বায়ুমণ্ডলীয় চাপের মতো একটা চরম অবস্থায় হাজার হাজার ইথিন অণু তাদের দ্বিবন্ধন ভেঙে একে অপরের সাথে জুড়ে যেতে শুরু করে। আর এর ফলে যে বিশাল চেইনটা তৈরি হয়, তাকেই আমরা বলি পলিথিন। হ্যাঁ, প্রতিদিন বাজারে বা দোকানে যে পলিথিন ব্যাগ বা প্লাস্টিকের জিনিসপত্র আমরা ব্যবহার করি, সেটা কিন্তু এই একটা মাত্র রাসায়নিক বিক্রিয়ারই ফসল। সাধারণ একটা গ্যাসীয় ইথিন অণু কিভাবে এত শক্ত আর টেকসই একটা পদার্থে পরিণত হয়, ভাবলে অবাক লাগে, তাই না? মাত্র একটা ডাবল বন্ড বা দ্বিবন্ধনের শক্তি কিভাবে পুরো আধুনিক জগৎটাকে এভাবে বদলে দিয়েছে, সেটা সত্যি অভাবনীয়। ইথিন থেকে শুরু করে পলিথিন, রসায়নের এই যাত্রাটা কিন্তু আমাদের চারপাশের জগৎকে একদম নতুনভাবে দেখতে শেখায়। এখন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। প্রতিদিন আমরা যেসব উপকরণ ব্যবহার করি, সেগুলোর পেছনে ঠিক এমন আরও কত অজানা জাদুকরী রাসায়নিক বিক্রিয়া লুকিয়ে আছে? এই কৌতূহলটা কিন্তু বজায় থাকা চাই। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।